কি রে নিতাই, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছিস যে? দাঁড়াও গো খুড়ো, যেতে যেতে বলছি। কেন খুড়ো, জানো না সন্ধির পর থেকেই ওই পথে হাঁটা দুষ্কর হয়ে উঠিছে। যে যায় ওই পথ দিয়ে তার সাথে কিছু না কিছু হতেই থাকে। কেন রে, কার সাথে কি আবার হলো? এই তো দুদিন আগের কথা। দিনও যাচ্ছিল বাজার সদাই করি, যখনই ওই বট গাছের তলা দিয়ে গেছে একটা কাঁচা ডাল তার সামনে এসে পড়ে। বাজার টাজার ফেলি সোজা দৌড় দেছে সে। বলিস কি রে? তাড়াতাড়ি পা চালাতো দেখি, এখনো কতটা হাঁটতে হবে বলতো? এরপর দুজনেই পা চালিয়ে হাঁটতে লাগলো। 3 গ্রামের হাট বসে একই জায়গায়। নগেন খুড়ো আর নিতাই মধুপুর গ্রামে থাকে। গ্রামটা জনা 20-30 বাড়ি নিয়ে তৈরি। গ্রাম থেকে হাটের দূরত্ব মাইল 3 হবে। গ্রামে আসার মুখেই একটা বড় বট গাছের তলা দিয়ে আসতে হয়। এইখানেই সবার ভয় হয়েছে। ঠাকুর ঠাকুর করে জায়গাটা পেরোতে পারলে হয়। নিতাই, আলোটা ঠিক করে ধর। এই বলে তারা 2-1 পা এগিয়েছে, আর অমনি গাছের দিক থেকে তাদের সামনে ঢিল পড়তে শুরু করলো। কে রে, রাত দুপুরে ঢিল মারছিস? ইয়ার কি মারার জায়গা পাচ্ছিস না? নিতাই, আলোটা একটু উঁচু করে ধরতো দেখি, কোন বেটা আছে এখানে? নিতাই হেরিকেনটা চারিদিকে ঘুরিয়ে দেখল, সে কিছুই দেখতে পেল না। হঠাৎ একটা ঢিল এসে সজোরে লাগলো হেরিকেনের গায়ে। হেরিকেনের আলো নিভে চারিদিকটা অন্ধকারে ঢেকে গেল। ঢিলের আগমনের দিক লক্ষ্য করে তারা তাকাতেই দেখে 4 পায়ে নেমে আসছে পিশাচের মতো একটি বাচ্চা। তার মাথায় কোনো চুল নেই, শরীরটা গাছের পাতার মতো রং, আর সারা শরীরে নোংরা ভর্তি। চোখ দুটো অন্ধকারে জল জল করছে। কি বিশ্রী মুখ তার, দাঁতগুলো সূচালো, হাতে পায়ে বড় বড় নখ, গায়ে একটি পৈতে। নিতাই দেখে পুরো থ হয়ে দাঁড়িয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই সে ভূত না ব্রহ্মদূতী। গাছের অর্ধেকটা নেমে সেই মূর্তিটি এক ঝাঁপ দিয়ে পড়ল তাদের দিকে। এই দেখে দুজনেই রামরাম করে দৌড়তে শুরু করলো দিশাহীনভাবে গ্রামের দিকে। কালকের ঘটনাটা গ্রামে উঠে গেল খুব তাড়াতাড়ি। পরদিন সন্ধ্যাবেলা প্রত্যেক দিনের মতো বিমলদার বাড়ির উঠোনে আড্ডা বসলো। আসরে জগা, মদন, বিমল আছে। তারা আলোচনা করছে বিষয়টা নিয়ে। বিমল বলে উঠল, মদন, তুই এক্ষুনি যা, নগেন খুড়োকে ধরে নিয়ে আয়। খুড়োর মুখেই শুনবো কি হয়েছে। কিছুক্ষণ পর মদন আর নগেন খুড়ো এসে বসলো আসরে। খুড়ো কালকে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলো। কাকা, কি ছিল গো ওটা? মুঞ্জা। সবাই মুঞ্জা নামটা শুনে হতবাক হয়ে গেল। সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করল। কেউ জানে না মুঞ্জাটা কি। মুঞ্জা? সেটা আবার কি খুড়ো? তোরা কেউ জানিস না মুঞ্জাকে? তবে শোন, কোনো ব্রাহ্মণ বাচ্চা ন্যাড়া হওয়ার 10 দিন পর যদি মারা যায় এবং তার আর তার সদ্গতি না হলে সে মুঞ্জা হয়ে যায়। এরা খুব শক্তিশালী হয়, কোনো রকমের পূজা পাঠের প্রভাব এদের উপর পড়ে না। মুঞ্জা খুব সহজে কারোর ক্ষতি করে না। কেউ যদি তার বাসস্থান মানে ওই বট গাছের কোনো ক্ষতি না করে তাহলে সে তার ক্ষতি করে না এবং 7 প্রজন্ম তার পরিবারের ক্ষতি করে যায়। খুড়োর কথা শেষ হতে পারেনি এমন সময় দিনও দৌড়াতে দৌড়াতে এসে পড়ল সবার মধ্যে। সে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে পারল না। বিমল বলে উঠল, কি রে, এইভাবে দৌড়াতে দৌড়াতে এলি কেন? কি হয়েছে? তাড়াতাড়ি চলো সবাই, নিতাইয়ের বাড়ি। নিতাই কেমন করছে? নিতাইয়ের বাড়ি এসে সবাই দেখল নিতাইকে বেঁধে রাখা হয়েছে খুঁটির সাথে। সে পাগলের মতো করছে, নিজেই নিজেকে কামড়াচ্ছে, চুল টানছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তার বুকে হাতে নখের আঁচড়ের দাগ। কেউ পাশে গেলে তাকে কামড়েও দিচ্ছে।
নিতাইয়ের বাবা সবাইকে দেখে এগিয়ে এলো। দেখো বাবারা, কি হয়েছে আমার ছেলেটার? সন্ধির পর থেকেই কেমন করছে। ও নগেনদা, তুমি একটা কিছু করো। বিষয়টা খুব জটিল। শোন মদন, জগা, তোরা এক্ষুনি যা, ভৈরবতান্ত্রিককে ডেকে নিয়ে আয়। নিশ্চয়ই সে কোনো উপায় বার করে দেবে। ভৈরবতান্ত্রিক গ্রামের পাশেই একটা কুঁড়ে ঘরে থাকে। তার নিজের বলতে একটা ছেলেই আছে, খুব নাম ডাক্তার। ভূত প্রেত তাড়ানো, কোনো যজ্ঞ করা, বাড়ি বন্ধ, এইসব কাজ করেই পেট চলে তার। পাড়ার সবাই ভৈরবদা বলেই ডাকে। জগা আর মদন তার বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। কেউ আছে বাড়িতে? ভৈরবদা, ও ভৈরবদা, বাড়িতে আছো নাকি? অনেক ডাকাডাকির পর ঘরের ভিতর থেকে উত্তর এলো। বল, কি হয়েছে? এইভাবে ডাকাডাকি করছিস কেন? তুমি আগে চলো, রাস্তা যেতে যেতে বলছি। আসার পথেই সব ঘটনা বলে দেয় মদন আর জগা। নিতাইয়ের বাড়ি পৌঁছিয়ে বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখে ভৈরবতান্ত্রিক। ব্যাগের থেকে একটি হাড়ের অংশ বার করে মাটিতে গণ্ডি কেটে বসে পড়ে। তারপর এক গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। তার এই কীর্তিকলাপ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সবার মুখে এক আতঙ্কের ছাপ। অবাক চোখে দেখেই চলেছে সবাই। নিতাই আস্তে আস্তে ঝিম খেয়ে গেল। কিছু সময় পর চোখ খোলে ভৈরবতান্ত্রিক। তারপর আসন থেকে উঠে তার ব্যাগ থেকে একটা তাবিজ বার করে পরিয়ে দেয় নিতাইয়ের গলায়। নিতাইয়ের বাপ, শোনো এইদিকে। নিতাই যে একটা ভুল কাজ করে ফেলেছে, তার জন্যই তার আজ এমন পরিস্থিতি। কি করেছে আমার নিতাই? আর ওর এমন দুর্দশা কেন ভৈরবদা? সপ্তাহখানিক আগে নিতাই তোমাদের মাঠের জমিতে ধান কাটতে গেছিল। তারপর দুপুরে ওই বটগাছের নিচে বসে সে মাছ ভাত খায়। মাছের কাঁটাগুলো সে ওই গাছের গোড়ায় ফেলে। এটো হাত ধোয় গাছের গোড়ায়। সে তো জানে না ওই গাছে মুঞ্জার বাস। তার বাসস্থান নোংরা করেছে নিতাই। এতদিন সুযোগ পায়নি, কালকে সুযোগ পেয়ে তার সাথেই চলে এসেছে এই বাড়িতে। তাকে তাড়ানো আমার পক্ষে হয়তো সম্ভব না, তাও যতটুকু জানি মা ভবতারিণীর কৃপায় চেষ্টা করে গেলাম। এরপর মায়ের ইচ্ছা। এরকম বলো না ভৈরবদা, তুমি কিছু একটা করো, ছেলেটাকে বাঁচাও। ও ছাড়া যে কেউ নেই আমার। আমি ওকে যেই তাবিজটা দিয়েছি ওটাই হচ্ছে ওর রক্ষা কবচ। আমি ওর শরীর বন্ধ করে দিয়েছি, তার সাথে এই বাড়িটাও। মা ভবতারিণীকে ডাকো, আশা করি সব কুশল হয়ে যাবে। জয় মা, জয় মা। জয় মা করতে করতে ভৈরবতান্ত্রিক চলে গেল। তার সাথে সাথে সবাই বাড়ির পথে রওনা দিল। ভৈরবতান্ত্রিক বাড়ি ফিরছে আর মনে মনে মাকে ডাকছেন। ভৈরবতান্ত্রিক তার তপবলে স্বয়ং মুঞ্জাকে দেখেছে তার কাঁধে বসে থাকতে। তিনি জানেন মুঞ্জার পথের কাঁটা কেউ হতে পারে না। মুঞ্জা যাতে তার কোনো ক্ষতি না করতে পারে এর জন্য আগে থেকেই তিনি তার শরীর বন্ধ করে নিয়েছিলেন। নিতাইয়ের গলার তাবিজ বাঁধার পর মুঞ্জা তার কাঁধের থেকে নেমেছে ঠিকই, কিন্তু নিতাইকে ছেড়ে যায়নি। এর প্রকোপ যে তার উপরে সে পড়বে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার। এই সব ভাবতে ভাবতে সে বাঁশবাগানটা পেরোতে যাবে, এমন সময় জঙ্গলের ভিতর থেকে কিছু নড়াচড়ার আওয়াজ পেল ভৈরবতান্ত্রিক। কে কে ওইখানে? সাহস থাকলে বেরিয়ে আয়। এরপর সে আর কোনো আওয়াজ পায় না।
আপন মনে বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু সে বুঝতে পারে তার পিছু নিয়েছে কেউ একজন। ভৈরবতান্ত্রিক পিছন ফিরে আর তাকায় না, সোজা বাড়ির পথে রওনা দেয়। বাড়ি এসে দেখে তার ছেলের কাঁধের ওপর বসে আছে মঞ্জা, তার দিকে তাকিয়ে হেসেই চলেছে। কি করবে ভৈরবতান্ত্রিক কিছুই বুঝতে পারে না। আমার কাছে একটিই রক্ষা তাবিজ ছিল, সেটা তো আমি নিতাইকে দিয়ে এসেছি। এখন আমি কি করব? একদিকে আমার ছেলে, আর একদিকে নিতাই। কি করব আমি? হে মা ভবতারিণী, কোনো উপায় বের করে দাও। বাবা, তুমি কি দেখছো আমার দিকে এইভাবে? কই কিছু না তো, তুই ঘুমিয়ে পড়, আমি পরে ঘুমাচ্ছি। সেই রাতে ভৈরবতান্ত্রিক আর ঘুমায় না, সারা রাত ছেলের পাশে বসে মন্ত্রপাঠ চালিয়ে যায়। গ্রামের কারোর জন্য নিজের ছেলের ক্ষতি তো সে হতে দিতে পারে না। পরের দিন সকালে সে চলে যায় নিতাইয়ের বাড়ি। নিতাই, বাড়ি আছিস নাকি? বাইরে আয় তো একবার। আগে যাই। ভৈরব দা যে, তা এত সকাল সকাল আমার বাড়ি যে? বলো কি হয়েছে? তুমি যা আমার জন্য করলে, তার জন্য কিভাবে যে তোমার ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না। আরে ঠিক আছে, শোন, তোর জন্য একটা নতুন আরো শক্তিশালী তাবিজ এনেছি। তুই ওটা খুলে ফেল আর এটা পড়ে নে। তুমি যা বলবে ভৈরব দা। নিতাই তার গলা থেকে তাবিজটা খুলে ভৈরবতান্ত্রিকের হাতে দিয়ে দেয়। ভৈরবতান্ত্রিক একটু মুচকি হেসে সেখান থেকে চলে আসে। বিমলের বাড়ি প্রতিদিনের মতো আজও আসর বসেছে। আসরে সবাই আছে। তোরা কি শুনেছিস কিছু ভৈরবতান্ত্রিকের ব্যাপারে? কোথায় না তো, ভৈরবদার আবার কি হলো? ভৈরবতান্ত্রিক তো ভিটে মাটি ছেড়ে চলে গেছে, তার ছেলেকেও সাথে করে নিয়ে গেছে। মনে হয় না সে আর এই গ্রামে ফিরবে। কেন, সে কি মুঞ্জার ভয়ে পালিয়েছে নাকি গ্রাম ছেড়ে? তোরা বিষয়টা নিয়ে মজা করিস না। বলেছিলাম মনে নেই, মুঞ্জার কবল থেকে কেউ অত সহজে রক্ষা পায় না। তাহলে নিতাই পেল কি করে? তান্ত্রিক নিতাইকে ঠিক করে নিজেই মুঞ্জার ভয়ে পালিয়েছে। যা বলেছিস মদন। সবাই এই বিষয়টা নিয়ে হাসি মজা করছিল, কিন্তু ওইদিকে নিতাইয়ের বাবার হঠাৎ অস্বাভাবিক মৃত্যু ঘটে। নিতাইয়ের বাবা সুস্থ স্বাভাবিক মানুষ। সন্ধ্যাবেলা মুড়ি চিবোতে চিবোতে গলায় আটকে তার মৃত্যু ঘটে। এই খবরে গ্রামের লোকজন সব এক জায়গায় জড়ো হয়। ওই রাতে অনেকেই শ্মশানে যেতে রাজি হয় না। ওইদিকে নিতাই কেঁদেই চলেছে আর বলছে, আমার কেউ আর রইল না গো, আমি একা হয়ে গেলুম। নিতাই, ভেঙে পড়িস না, আমরা আছি তোর পাশে। এইভাবে আর কতক্ষণ রেখে দিবি? আমরা যাব শ্মশানে, কেউ যাক আর না যাক। বিমলদা, ও বিমলদা, মরাটা যেমন নড়ছে না। হ্যাঁ রে, আমিও অনেকক্ষণ ধরে বুঝতে পারছি। খুড়ো, ও খুড়ো, দেখো তো, মরার বাঁধনটা ঢিলে হয়ে গেল মনে হয়। নগেন খুঁড়ো যা দেখলো তাতে তার শির দ্বারা হিম হয়ে গেল। মরার উপর বসে সেই বিকট মূর্তিটি মাংস খুবলে খুবলে খাচ্ছে, সারা মুখে রক্তের দাগ। বিমল, মদন, জগা, মরা ফেলে পালা তোরা। নিতাইকে নিয়ে আয়, মুঞ্জা যে মরার মাংস খুবলে খুবলে খাচ্ছে। এই শুনে সবাই মরা ফেলে দৌড় দেয় গ্রামের দিকে, কিন্তু নিতাই আর পালায় না, সে ওইখানেই থেকে যায়। পরের দিন সকালে সবাই যে অনেক খোঁজাখুঁজি করে নিতাইয়ের, কিন্তু তার আর কোনো খোঁজ মেলে না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তার কোনো হদিশ না পেয়ে কারোর আর বুঝতে বাকি রইল না যে নিতাইয়ের সাথে ঠিক কী ঘটেছে।
আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।